আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসিক মেডিসিন সাবজেক্টের এএনজি টপিক নিয়ে আলোচনা করব। এএনজি হলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই টপিকটা আমাদের ডিসেম্বরের 2016 এর কোশ্চেন হিসেবে এসেছে। হোয়াট ইজ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এন্ড ম্যানেজমেন্ট অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। Glomerulonephritis is defined as an inflammation. Acute glomerulonephritis কে সংজ্ঞায়িত করা যায় একটা ইনফ্লামেশন হিসেবে and subsequent damage of glomeruli এবং পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়া glomeruli leading to hematuria. Hematuria হওয়ার কারণে proteinuria কারণে and azotemia. It may be caused by primary renal disease and systemic disorder. এখানে আমাদের কতগুলো নতুন ওয়ার্ড আছে, যেমন গ্লোমেরুলি, হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, অ্যাজোটেমিয়া। তাহলে আমরা পুনরায় আবার একটু সংজ্ঞাটা পড়ে নিই। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ ডিফাইন্ড অ্যাজ ইনফ্লামেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ড্যামেজ অফ গ্লোমেরুলি এবং পরবর্তীতে এই গ্লোমেরুলিটাকে ড্যামেজ হয়ে যাবে। গ্লোমেরুলি হলো কিডনির যে একক রয়েছে নেফ্রন, সেই নেফ্রন গঠিত হয় হলো গ্লোমেরুলি দিয়ে। আর এই কিডনি থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হয়ে যায় সাকন পদ্ধতির মাধ্যমে, সেই ফিল্টারকে বলা হয় হলো গ্লোমেরুলি। অর্থাৎ অনেকগুলো এই গ্লোমেরুলি নিয়ে একটা নেফ্রন গঠিত হয় আর অনেকগুলো নেফ্রন নিয়ে কিডনি গঠিত হয়। অর্থাৎ এটাকে যদি সংজ্ঞায়িত করা যায় তাহলে এভাবে বলা যায় যে glomeruli is the structural and functional unit of nephron and nephron is the structural and functional unit of kidney. অর্থাৎ glomeruli দিয়ে প্রথমে নেফ্রন, তারপরে নেফ্রন দিয়ে কিডনি তৈরি হয়। আর এই গ্লোমেরুলিটা হলো গ্লোমেরুলাসের প্লুরাল ফর্ম, অর্থাৎ বহুবচন। একটাকে বলা হয় গ্লোমেরুলাস আর অনেকগুলাকে বলা হয় গ্লোমেরুলি। এই গ্লোমেরুলিটা পরবর্তীতে ড্যামেজ হয়ে যাবে। টু হেমাচুরিয়া অর্থাৎ প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন। হেমাচুরিয়া বলতে বোঝায় ইউরিনের মধ্যে ব্লাড থাকা। প্রোটিনিউরিয়া মিন্স এক্সেসিভ প্রোটিন ইন ইউরিন এন্ড অ্যাজোটেমিয়া মিন্স এক্সেসিভ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইন ব্লাড। ইট মে বি কজ প্রাইমারি রেনাল ডিজিজ। আর এই গ্লোমেরুলিটা হতে পারে প্রাইমারি রেনাল ডিজিজ এর কারণে। আর প্রাইমারি রেনাল ডিজিজ বলতেই বোঝায় হলো এই হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া এন্ড অ্যাজোটেমিয়া অর সিস্টেমিক কন্ডিশন। আর সিস্টেমিক কন্ডিশন বলতে যে ডিজিজ গুলাকে বোঝায় সেটা হলো হাইপারটেনশন এবং ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলিটাসের কারণেও ওই কিডনি ডিজিজটা হতে পারে, আর প্রাইমারি রেনাল ডিজিজের কারণে হতে পারে। এই দুইটা ডিজিজের কারণে এই গ্লোমেরুলাসটা হয়। আর গ্লোমেরুলাসটা হওয়ার পেছনে যেই ড্যামেজটা হয়ে যায় সেটা হলো গ্লোমেরুলি, অর্থাৎ যে ফিল্টার এর মাধ্যমে সেকে বের হয়ে যায় সেই ফিল্টারটাই নষ্ট হয়ে যায়। ফাইনালি গ্লোমেরুলোনেফ্রাইটিস কন্ডিশনটা দেখা দেয়। এখন হলো ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, অর্থাৎ এই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হলে সেটার ম্যানেজমেন্টটা কি হবে। প্রথমে হলো ক্লিনিক্যাল ফিচার। এখানে দু ধরনের ক্লিনিক্যাল ফিচার হবে, একটা হলো চিলড্রেনের ক্ষেত্রে আর একটা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে। প্রথমে আমরা দেখে নেই চিলড্রেনের ক্ষেত্রে কি ধরনের ক্লিনিক্যাল ফিচার দেখা যায়। এক নাম্বার হলো হিস্ট্রি অফ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন বিফোর 1 থেকে 3 উইকস। অর্থাৎ এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়ার 1 থেকে 3 সপ্তাহ আগেই স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হবে চিলড্রেনের ক্ষেত্রে। তারপরে হলো জেনারেলাইজড ইডিমা। দু ধরনের ইডিমার ক্ষেত্রে দুটা ওয়ার্ড, একটা হলো জেনারেলাইজড ইডিমা, একটা হলো লোকালাইজড ইডিমা। জেনারেলাইজড বলতে বোঝায় ওভারঅল, অর্থাৎ বডির যে কোনো জায়গায়, আর লোকালাইজড হলো একটা নির্দিষ্ট জায়গায়। আর এই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ক্ষেত্রে জেনারেলাইজড ইডিমা। আর একটা মোস্ট মার্ক অ্যারাউন্ড দা আই, আর এটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে চোখের চারপাশে। তারপর হলো ব্রেথলেসনেস ডিউ টু পালমোনারি ইডিমা, অর্থাৎ লাংসের ইডিমার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। হাইপারটেনশন মে কস্ট এলবিএফ। এলবিএফ মিন্স লেফট ভেন্ট্রিকুলার ফেলার। এই লেফট ভেন্ট্রিকুলার ফেলার হওয়ার কারণে হাইপারটেনশন হতে পারে। সিজার ডিউ টু ফিভার, হাইপারটেনশন এন্ড সোডিয়াম রিটেনশন। সিজার মিন্স ব্রেন ডিসঅর্ডার, অর্থাৎ মেন্টালি একটা ডিসঅর্ডার হতে পারে, সেটা জ্বরের কারণে, হাইপারটেনশন কারণে এবং সোডিয়াম রিটেনশনের কারণে। তারপর হলো ইউরিনারি অ্যাবনর্মালিটি। ইউরিনের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে, সেটা হলো অলিগোরিয়া, অর্থাৎ লো আউটপুট অফ ইউরিন। ইউরিনের ভলিউমটা কমে যেতে পারে। তারপর হেমাচুরিয়া হতে পারে, প্রোটিনিউরিয়া হতে পারে। তারপরে আছে কিছু নন স্পেসিফিক সিমটম।
এর মধ্যে অ্যানোরেক্সিয়া অর্থাৎ ক্ষুধা মন্দা হয়ে যেতে পারে, ক্ষুধার প্রবণতাটা কমে যেতে পারে। ভমিটিং অ্যান্ড ম্যালাইস, ম্যালাইস মিন্স অসুস্থ বোধ লাগতে পারে। তারপরে লেথার্জি হতে পারে অর্থাৎ অলস একটা ভাব চলে আসতে পারে। ফ্ল্যাঙ্ক পেন অর্থাৎ পার্শ্বীয় ব্যথা হতে পারে। অ্যান্ড লো গ্রেড ফিভার এবং অল্প পরিমাণে জ্বর থাকতে পারে। এখন দেখি অ্যাডাল্ট সিমটম অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে কি ধরনের সিমটম দেখা দেয়। একটা হলো নো হিস্টরি অফ প্রিসিডিং ইনফেকশন, অর্থাৎ অ্যাডাল্টের ক্ষেত্রে পূর্ববর্তী কোনো ইনফেকশনের প্রবণতা দেখা দেবে না। আর চিলড্রেনের ক্ষেত্রে দেখা দেয় যে 1 থেকে 2 সপ্তাহ আগে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের এই সাইন সিমটমটা পাওয়া যায়। তারপর হলো ইডিমা অর্থাৎ পানি আসতে পারে, হাইপারটেনশন হতে পারে, আগের মতো ইউরিনারি অ্যাবনর্মালিটি, যেটা চিলড্রেনের ক্ষেত্রে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে একই রকম, অলিগোরিয়া, প্রোটিনিউরিয়া এন্ড হেমাচুরিয়া। তারপর হলো ইনভেস্টিগেশন। প্রথমে ইউরিন অ্যানালাইসিস। ইউরিন অ্যানালাইসিসের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন, সেটা হলো ইউরিন এর ভলিউম কমে যাবে, রিডিউসড হয়ে যাবে। তারপরে কালার, স্মোকি কালার, ইউরিনের কালারটা একটু ধোঁয়াশে অর্থাৎ ধোঁয়াটে হয়ে যাবে। তারপর হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অর্থাৎ মাইক্রোস্কোপের মধ্যে কিছু এক্সামিনেশন করলে আমরা দেখতে পাবো প্ল্যান্টি আরবিসি, প্রচুর পরিমাণে ইউরিনের মধ্যে আরবিসি থাকবে অর্থাৎ রেড ব্লাড সেল থাকবে অ্যান্ড আরবিসি কাস্ট, এবং আরবিসির রেড ব্লাড সেলের দানাদার থাকবে। তারপরে বায়োকেমিক্যাল এক্সামিনেশন। বায়োকেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে পাওয়া যাবে অ্যালবুমিন মাইল্ড টু মডারেট আর প্রোটিনিউরিয়া। তারপর হলো 24 আওয়ার ইউরিনারি প্রোটিন এস্টিমেশন টু এক্সক্লুড নেফ্রোটিক সিনড্রোম। 24 আওয়ারের প্রোটিন, ইউরিনের মধ্যে কি পরিমাণ প্রোটিন রয়েছে সেটাকে হিসাব করতে হবে টু এক্সক্লুড নেফ্রোটিক সিনড্রোম, অর্থাৎ নেফ্রোটিক সিনড্রোমকে আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। তারপর হলো ব্লাড ফর সিবিসি এন্ড ইএসআর, অর্থাৎ ব্লাড এক্সামিনেশন। এর মধ্যে হেমোগ্লোবিন অ্যানিমিয়া পাওয়া যাবে, অর্থাৎ হেমোগ্লোবিনের লেভেলটা কমে যাবে, কারণ আমরা আগে সিমটমের মধ্যে দেখছি যে হেমাচুরিয়া অর্থাৎ প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন, এ কারণে অ্যানিমিয়া হয়ে যাবে। টিসি এন্ড ডিসি, নেফ্রোটিক সিনড্রোম, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসটা অর্থাৎ নিউট্রোফিলের পরিমাণটা বেড়ে যাবে, যেমন ডব্লিউবিসির কয়েকটা প্রকার থাকে, নিউট্রোফিল, বেসোফিল, ইসোনোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট। এর মধ্যে নিউট্রোফিলের পরিমাণটা বেড়ে যাবে। নিউট্রোফিলের পরিমাণটা বেড়ে যাওয়া ইন্ডিকেট করে যে কোনো একটা ইনফ্লামেশন আছে, আর গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে একটা ইনফ্লামেশন, এ থেকে কনফার্ম হয়ে যায় যে ইনফ্লামেশন আছে। আরেকটা হবে ইএসআর, এর পরিমাণ বেশি বেড়ে যাবে, এটাও ইন্ডিকেট করে যে একটা ইনফ্লামেশন বডিতে রয়েছে। হলো রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টের মধ্যে দেব ব্লাড ইউরিয়া, অর্থাৎ ব্লাডের মধ্যে ইউরিয়ার পরিমাণ বেড়ে যাবে এন্ড সিরাম ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে। ক্রিয়েটিনিন হলো একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটা প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, কিন্তু এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়ার কারণে কিডনির ফিল্টার যেটা আছে সেটা ড্যামেজ হওয়ার কারণে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বের হতে পারবে না। আর এই রেনাল ফাংশন টেস্টের মধ্যে আমরা দেখব যে এই ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, অর্থাৎ কিডনিতে একটা ইনফ্লামেশন আছে। তারপরে সিরাম ইলেকট্রোলাইটস, এর মধ্যে হাইপার ক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে এন্ড হাইপোনেট্রিমিয়া এবং সোডিয়ামের পরিমাণ কমে যাবে। তারপরে ব্যাকটেরিওলজিক্যাল এন্ড সেরোলজিক্যাল টেস্ট। ব্যাকটেরিওলজিক্যাল টেস্টের মধ্যে থ্রোট সোয়াব কালচার, গলা থেকে সোয়াব কালচার করলে দেখা যাবে যাতে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই রয়েছে, এই ব্যাকটেরিয়াটা রয়েছে। তারপরে এএসও ট্রিটার, এএসও ট্রিটার মিন্স অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টেস্ট। এই টেস্টটা করা হয় যদি বডির মধ্যে কোনো ধরনের ইনফেকশন থাকে, তাহলে সেই ইনফেকশনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হওয়ার যে মেজারমেন্ট সেটা দেখার জন্য, অর্থাৎ ইনফেকশনের বিরুদ্ধে বডিতে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটাকে পরিমাপ করার জন্য এই টেস্টটা করা হয়। আর এখানে এই টেস্টটা দেখা যাবে যে অ্যান্টিবডির পরিমাণ রাইজ অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বডিতে একটা ইনফেকশন আছে সেটাকে প্রটেক্ট করার জন্য বডিতে অ্যান্টিবডির পরিমাণও বাড়ছে। তারপর হলো চেস্ট এক্সরে অ্যাপিভিউ, ওই যে সিমটম মধ্যে ছিল লেফট ভেন্ট্রিকুলার ফেলার, সেটা দেখার জন্য চেস্ট এক্সরে ফিচার অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলার মে বি প্রেজেন্ট, আর ইন ওল্ড পেশেন্ট ব্লাড সুগার এন্ড ইসিজি। এতটুকু হলো আমাদের ইনভেস্টিগেশন। এখন দেখব ট্রিটমেন্ট, অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিস এর ট্রিটমেন্টটা কি হবে। প্রথম হলো কমপ্লিট বেড রেস্ট, অ্যান্টিবায়োটিক বেনজাইল পেনিসিলিন অর এরিথ্রোমাইসিন ফর 7 days, ম্যানেজমেন্ট অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, কিডনি ইম্পেয়ার হওয়ার কারণে দুর্বল হওয়ার ট্রিটমেন্ট। একটা হলো ডায়েট, লো প্রোটিন ডায়েট, সল্ট রেস্ট্রিকশন আর ডায়োরেটিক্স।
অর্থাৎ ওই অলিগোরিয়া যে হয়ে যাবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে, সেটাকে বাড়ানোর জন্য ডায়ারেটিক্স দেওয়া লাগবে। ম্যানেজমেন্ট অফ ইডিমা, fluid restriction and diuretics proximate, control of hypertension by nifedipine, captopril and hydralazine, এই ড্রাগগুলো দিয়ে হাইপারটেনশনকে কন্ট্রোল করা লাগে। তারপর হলো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন such as left ventricular failure। তারপরে রেগুলার মনিটরিং, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, ইউরিন ফর আরএমই, ব্লাড সুগার, ব্লাড ইউরিয়া and serum creatinine, এগুলো রেগুলারলি মনিটর করা লাগবে। ফাইনালি অ্যাডভাইস টু কাম ফলো আপ, অর্থাৎ ফলো আপের জন্য আসার জন্য বলা লাগবে। ওয়ান্স এভরি মান্থ ফর 3 মান্থ, অর্থাৎ ডিসচার্জ করার পরে পেশেন্টকে প্রথম 3 মাসে প্রত্যেক মাসে একবার করে আসবে। তারপর হলো ওয়ান্স এভরি 3 মান্থ ফর অ্যান ইয়ার, তারপরে প্রত্যেক 3 মাস পর পর একবার আসবে 1 বছর পর্যন্ত। আজকের আলোচনা অর্থাৎ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং তার ম্যানেজমেন্ট। আশা করি এ থেকে সকলে একটু উপকৃত হবে।